প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের অষ্টম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন। আমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন, সিলেট বোর্ড 2025-এর একটি বোর্ড প্রশ্ন আজকে আমরা দেখব। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিছু লেনদেন দেওয়া আছে। যেমন প্রথমেই বলা হয়েছে জুলাই 1 নগদ 2,20,000 টাকা এবং 2,50,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো এখানে আমাদের ব্যবসাটা শুরু করা হয়েছে, অর্থাৎ মূলধন নিয়ে ব্যবসাটা শুরু হলো। তারপর জুলাই 5 তারিখে বলা হচ্ছে আকিব ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকা পণ্য ক্রয় করে নগদে 30,000 টাকা এবং চেকে 40,000 টাকা প্রদান করা হয়েছে। তাহলে দেখো, টোটাল আমরা ক্রয় করেছি 1 লক্ষ টাকার, তার মধ্যে আমরা 30,000 টাকা নগদে এবং চেকে প্রদান করেছি 40,000। তাহলে দেখো টোটাল আমাদের এখানে দাঁড়াচ্ছে 70,000 টাকা, অর্থাৎ 70,000 টাকার আমরা এখানে প্রদান করেছি এবং বাকি 30,000 টাকা আমরা এখনো প্রদান করিনি। এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে বলা হয়েছে 8 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হয়েছে, যেটার মূল্য 75,000 টাকা। তার মানে আমরা কম্পিউটার ক্রয় করেছি, কম্পিউটার ক্রয় করার সময় আমাদের নগদ টাকা প্রদান করতে হয়েছে 75,000 টাকা। এরপর জুলাই 10 ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে 7,000 টাকা এবং ব্যবসার প্রয়োজনে 15,000 টাকা উত্তোলন করেছি। তাহলে প্রথমে আসি ব্যক্তিগত প্রয়োজনে যে উত্তোলনটা করলাম, এটাকে আমরা সাধারণত উত্তোলন হিসাবেই লিখে থাকি। তবে ব্যবসার প্রয়োজনে যে উত্তোলনটা আমরা করলাম, এই উত্তোলনকে আমরা সাধারণত লিখে থাকি কন্ট্রা এন্ট্রি হিসেবে। তার মানে এইটার জন্য আমাদের একটা কন্ট্রা এন্ট্রি করতে হবে। এরপর জুলাই 15 কম্পিউটার নিয়ে আসার খরচ 4,000 টাকা। এই যে প্রথমে আমরা কম্পিউটার ক্রয় করেছি 75,000, এবার সেটারই বহন খরচ পরিশোধ করলাম 4,000 টাকা। তাহলে 75,000 এবং 4,000 যোগ করলে আমাদের মোট অফিস সরঞ্জাম বা কম্পিউটারের মূল্য দাঁড়াচ্ছে 79,000 টাকা। এরপর চলে যাচ্ছি 25 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। তার মানে ব্যাংক থেকে আমরা সুদ পাচ্ছি 1,000 টাকা। তাহলে এবার চলে আসি আমরা আমাদের সৃজনশীলে। ক নাম্বার সৃজনশীলে বলা হয়েছে অফিস সরঞ্জামের মূল্য নির্ণয় করো। তো অলরেডি কিন্তু আমরা অফিস সরঞ্জামের মূল্য মাত্রই দেখলাম কিভাবে হলো। আমাদের প্রথমে 75,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য এবং বহন খরচ হয়েছে 4,000 টাকা। তার মানে টোটাল আমাদের এখানে মূল্য দাঁড়াচ্ছে 79,000 টাকা। এবার চলে আসি খ নাম্বার, বলা হয়েছে সামির এন্টারপ্রাইজের জুলাই মাসের 1 থেকে 15 তারিখের লেনদেনগুলোর জন্য নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তার মানে এখান থেকে যেই লেনদেনগুলো অর্থাৎ 1 থেকে 15 তারিখ পর্যন্ত আমরা একটা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। তাহলে দেখো, প্রথমে 1 তারিখের লেনদেনে বলা হয়েছে ব্যবসা শুরু করা হলো। যখন আমরা ব্যবসা শুরু করি সেটা আমাদের নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হয়, এটা কখনোই নগদ প্রদান জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তাহলে জুলাই 1 তারিখের লেনদেনটা আমরা এখানে আনতে পারছি না। তারপর দেখতে পাচ্ছি জুলাই 5 আকিব ট্রেডার্সের নিকট থেকে 1 লক্ষ টাকা পণ্য ক্রয় করে নগদে 30,000 টাকা এবং চেকে 40,000 টাকা প্রদান করেছি। তাহলে দেখো টোটাল আমাদের এখানে প্রদান হয়েছে 70,000 টাকা। কারণ যখন আমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করি, নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে যত নগদ এবং ব্যাংকিং লেনদেন হয় সম্পূর্ণটাকে আমরা নগদ ধরে লেনদেনটা সম্পন্ন করি। তাহলে এখানে আমরা করছি জুলাই 5 তারিখের লেনদেন। আমরা এখানে পণ্য ক্রয় করেছি, তাহলে নগদ প্রদান জাবেদার মধ্যে এখানে আমরা প্রথমে তারিখ লিখব জুলাই 5, এখানে আমরা লিখব ক্রয় হিসাব, অথবা তোমরা চাইলে হিসাবটা নাও লিখতে পারো। কারণ দেখো এখানে কিন্তু অলরেডি ক্রয় নামে আমরা একটা হিসাব দেখতে পাচ্ছি, তাহলে ক্রয় হিসাব বলে আলাদা করে আর আমাদের ব্যাখ্যাটা লিখতে হচ্ছে না। তাহলে আমরা ক্রয় করেছি 70,000 টাকা, তাই ক্রয় হিসাব যেহেতু ডেবিট 70,000 আমরা ক্রয়ের ঘরে বসাবো এবং নগদের ঘরে বসাবো 70,000 টাকা। তারপর চলে যাই পরবর্তী হিসাবে। 8 তারিখে বলা হয়েছে কম্পিউটার ক্রয় করা হলো 75,000 টাকা। তাহলে কম্পিউটার যখন আমরা ক্রয় করি এটার জাবেদা হয় অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট।
তাহলে দেখো এখানে কিন্তু আমরা অফিস সরঞ্জাম নামে কোনো কলাম দেখতে পাচ্ছি না, তাই আমরা অন্যান্যর ঘরে এই কলামটা বসাতে পারি বা অন্যান্যর ঘরে এই টাকাটা বসাতে পারি। অন্যান্যর ঘরে বসালাম ৭৫,০০০ এবং যেহেতু এটা একটা নগদ লেনদেন তাই নগদের ঘরে বসালাম ৭৫,০০০। এরপর চলে যাই ১০ তারিখ। ১০ তারিখের লেনদেনে যে কন্ট্রা এন্ট্রিটা আছে, আমরা জানি কন্ট্রা এন্ট্রি কখনো নগদ প্রদান বা নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হয় না, তাই এখানে যে কন্ট্রা এন্ট্রি আছে সেটাকে বাদ দিয়ে শুধুমাত্র উত্তোলনটাকে আমরা এখানে নিয়ে আসব। তাহলে জুলাই ১০ তারিখ আমরা এখানে উত্তোলন হিসাবে লিখব উত্তোলন হিসাব, এবং যেহেতু উত্তোলন নামে আমাদের কোনো কলাম নেই তাই আমরা অন্যান্যর ঘরে বসাবো এবং নগদের ঘরে বসাবো। আমরা এখানে উত্তোলন করেছি ৭,০০০ টাকা, তাহলে অন্যান্যর ঘরে বসালাম ৭,০০০ এবং নগদের ঘরে বসালাম ৭,০০০ টাকা। তারপর দেখতে পাচ্ছি ১৫ তারিখ কম্পিউটার নিয়ে আসার খরচ। তাহলে দেখো কম্পিউটার নিয়ে আসার খরচ এবং কম্পিউটারের খরচ দুইটাই কিন্তু সেম, আমরা এটাকেও লিখতে পারি অফিস সরঞ্জাম হিসাবে। তাহলে দেখো অফিস সরঞ্জাম নামে যেহেতু কোনো কলাম নেই আমরা এটাকেও অন্যান্যর ঘরেই বসাবো ৪,০০০ টাকা এবং নগদের ঘরেও ৪,০০০ টাকা। তাহলে দেখো এই হচ্ছে আমাদের টোটাল হিসাবগুলো, আমরা সবগুলো লিখলাম। এবার আমাদের এটা ক্লোজ করার পালা। তাহলে দেখো প্রথমে ৭০,০০০ টাকা এই ঘরে থাকলো, তারপর এই ঘরটা পুরোটাই ফাঁকা, এই ঘরে কোনো কিছুই নেই। তারপর যদি আমরা অন্যান্যর ঘরটা যোগ করি, প্রথমে ৭৫,০০০, ৭,০০০, ৪,০০০, তাহলে টোটাল এখানে দাঁড়াচ্ছে ৮৬,০০০ টাকা। এবার যদি আমরা নগদের ঘরটা যোগ করি ৭০,০০০, ৭৫,০০০, ৭,০০০, ৪,০০০, তাহলে এখানে টোটাল পরিমাণ দাঁড়াচ্ছে ১,৫৬,০০০ টাকা। তাহলে দেখো এই ছিল আমাদের নগদ প্রদান জাবেদা অর্থাৎ খ নাম্বার সৃজনশীল প্রশ্ন। এবার চলে যাই গ নাম্বার প্রশ্নে। গতে বলা হয়েছে ৮ থেকে ১৫ তারিখের লেনদেন ব্যতীত অর্থাৎ ৮ থেকে ১৫ তারিখের লেনদেন এই কয়েকটা বাদ দিয়ে, আচ্ছা ৮ এবং ১৫, ৮ এবং ১৫ এই দুইটা লেনদেন বাদ দিয়ে বাকি যে লেনদেনগুলো আছে সেগুলোর জন্য নগদান বই প্রস্তুত করতে হবে। এবার দেখো এখানে আমাদের প্রয়োজনীয় নগদান বই বা উপযুক্ত নগদান বই প্রস্তুত করতে বলা হয়েছে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো বাট্টা কোনো পূর্ণ নিষ্পত্তির কথা বলা নেই, তাই এখানে আমরা ২ ঘরা নগদান বই প্রস্তুত করব। তাহলে দেখো প্রথমে ১ তারিখে বলা হয়েছিল ২,২০,০০০ টাকা নগদ এবং ২,৫০,০০০ টাকা ব্যাংকিং উদ্বৃত্ত বা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। যেহেতু ব্যবসা শুরু করার কথা বলা হয়েছে তাই আমরা প্রাপ্তির ঘরে লিখব মূলধন হিসাব, নগদের ঘরে বসাবো ২,২০,০০০ টাকা এবং ব্যাংকের ঘরে বসাবো ২,৫০,০০০ টাকা। তারপর যদি চলে যাই ৫ তারিখের লেনদেন, আমাদের ৫ তারিখের লেনদেনে বলা হয়েছিল নগদ ৩০,০০০ টাকা এবং ব্যাংক ৪০,০০০ টাকা দিয়ে বা চেকে ৪০,০০০ টাকা প্রদান করে ক্রয় করা হয়েছে। তাই আমরা প্রদানের পাশে গেলাম, ক্রয় হিসাব লিখে নগদে বসালাম ৩০,০০০ এবং ব্যাংকে বসালাম ৪০,০০০ টাকা। এরপর দেখো পরবর্তীতে আমাদের যে লেনদেনগুলো ছিল, পরবর্তী লেনদেন যদি আমরা একটু খেয়াল করি, আমাদের ১০ তারিখের লেনদেন, ৮ তারিখ এবং ১৫ তারিখের লেনদেনটা আমরা নিয়ে আসতে পারবো না। তাহলে ১০ তারিখের লেনদেনে দুইটা লেনদেন একসাথে আছে, একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এবং পরেরটা হচ্ছে ব্যবসার প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনের উত্তোলনটা সাধারণত আমাদের নগদ প্রদান সাইডে চলে যায়, তাহলে আমরা প্রদান সাইডে লিখব উত্তোলন হিসাব। যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করেছি তাই ব্যাংকের ঘরে বসবে ৭,০০০ টাকা। এবার আসো আমরা যদি অফিসের প্রয়োজনে আমাদের ব্যাংক থেকে উত্তোলন করি তাহলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো প্রথমে আমাদের ডেবিট সাইডে নগদের ঘরে বসে যাবে ১৫,০০০ টাকা এবং আমরা উল্টা নামটা লিখে দিব ব্যাংকিং হিসাব, এবং তারপর ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে বসে যাবে ১৫,০০০ টাকা এবং উল্টো নামটা আমরা লিখে দিলাম নগদান হিসাব। তাহলে দেখো যেহেতু এটা একটা কন্ট্রা এন্ট্রি তাই আমরা খতিয়ান পৃষ্ঠার ঘরে সি অথবা ক লিখে দিব। সিও লিখতে পারি, কও লিখতে পারি।
তাহলে কন্ট্রা এন্ট্রিটা চলে গেল এবং সবার শেষে আমাদের বলা হয়েছিল ব্যাংক সুদ মঞ্জুর করা হয়েছে। ব্যাংক সুদ মঞ্জুর করলে আমাদের জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাই আমরা ডেবিট সাইডে ব্যাংকের ঘরে বসালাম 1000 টাকা এবং এখানে আমরা নামটা লিখলাম ব্যাংক সুদ হিসাব। এবার দেখো, এবার আমাদের ব্যালেন্সিং করার পালা। আমরা এখানে দেখতেই পাচ্ছি এই সাইডটার অর্থাৎ ডেবিট সাইডটাই কিন্তু বড়, তাই ডেবিট সাইডে প্রথমে আমরা ব্যালেন্সটা বসালাম 2,35,000 এবং ক্রেডিট সাইডে বসালাম 2,51,000। এবার দেখো এই ব্যালেন্সটাই কিন্তু চলে যাবে আমাদের এই ঘরে, অর্থাৎ এখানেই কিন্তু যোগফলটা তৈরি হবে। তাহলে যোগফলটা প্রথমে বসালাম, দেন আমরা কি করব, আমাদের এই যোগফল থেকে 30,000 টাকা মাইনাস করব। তাহলে দেখো আমাদের এখানে ব্যালেন্স সিডির পরিমাণ দাঁড়াচ্ছে 2,05,000 টাকা এবং যদি আমরা 2,51,000 টাকা থেকে এই তিনটা ব্যালেন্সকে মাইনাস করি তাহলে আমাদের ব্যাংকের ব্যালেন্স দাঁড়াচ্ছে বা ব্যাংকের ব্যালেন্স সিডি দাঁড়াচ্ছে 1,89,000 টাকা। তাহলে এই ব্যালেন্সটাই কিন্তু আমাদের চলে যাবে পরবর্তী মাসের ব্যালেন্স বিডিতে। তাহলে পরবর্তী মাসের ব্যালেন্স বিডি আমরা দেখতে পাচ্ছি সেম অ্যামাউন্ট অর্থাৎ 2,05,000 টাকা এবং 1,89,000 টাকা। তাহলে দেখো এই ছিল আমাদের সিলেট বোর্ড 2025-এর একটা বোর্ড প্রশ্ন। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।